লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ডেভিল ভেনিশার্স ন্যারো আর ম্যারিকে সবার সামনে নিয়ে এসেছে আর আজ তাকে তাদের জানের বদলে সবার সামনে আসতে বলে। তখনই সেখানে ব্ল্যাক বুলস প্ল্যানিং করে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারা তাদের অ্যাটাক থেকে বেঁচে যায় আর আস্থাকে একটা কর্নারে নিয়ে আসে। তখন আস্থা ম্যারিকে সেখান থেকে কোনোভাবে সেভ করে ফেলে, কিন্তু তারা আস্থার গ্রিমোর আর ন্যারোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি আপনাদের সাথে একটা বিষয় ডিসকাস করতে চাই যে আমি আগের এপিসোডের সিন এভাবেই বড় রাখবো নাকি আরেকটু ছোট করে দেব। তাই প্লিজ আপনারা আমাকে এই বিষয়টা জানাবেন, তাহলে নেক্সট টাইম আমি আপনাদের কমেন্ট মোতাবেক ভিডিওতে কাজ করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লাস্ট টাইম ইয়োনোর সেই অ্যাটাকের জন্য সিওনা অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। তখন ডক্টর জিজ্ঞেস করে এখন তার অবস্থা কেমন। এটা শুনে কাবে বলে সেই অ্যাটাকের জন্য তার দুই একটা হাড় ভেঙে গেছে। এটা শুনে ডক্টর তার জন্য কিছু মেডিসিন নিয়ে আসে। তখন সিওনা সেই মেডিসিন নেওয়ার পর সেখানে একটু রেস্ট করতে শুরু করে। তখনই অ্যানোবে আর কাবে সেখানেরই একটু পানি পান করে, আর এরই সাথে কাবে সেখানে তার গ্রিমোর বের করে ফেলে। এটা দেখে দাজু জিজ্ঞেস করে আপনি এখানে কি করতে চাচ্ছেন। তখন কাবে বলে আমি এখন এই ডেভিল সার্ভেন্টকে মারতে চলেছি। এটা শুনেই সে তাকে এর জন্য বাধা দিতে শুরু করে। তখন কাবে বলে আমাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে মেরে ফেলতে হবে, আর এই 5 লিভ গ্রিমোরকেও ডিস্ট্রয় করে ফেলতে হবে, কারণ সকল মানুষের মতোই 5 লিভ গ্রিমোরের ভেতর ডেভিল বাস করে। তাই আমাদেরকে যত দ্রুত সম্ভব এই গ্রিমোরটাকেও ডিস্ট্রয় করতে হবে। এইসব শুনে দাজু তাকে আবার বাধা দিতে শুরু করে। তখন কাবে বলে তুমি এরকমটা কেন করছো, আমার তো মনে হয় না তোমরা এই গ্রিমোর কোনো কাজে ইউজও করতে পারবে। এইসব দেখে ন্যারো বলে প্লিজ তোমরা আমার সাথে যা ইচ্ছা তাই করো, কিন্তু এই গ্রিমোরকে ডিস্ট্রয় করো না, কারণ এই গ্রিমোর আস্থার অনেক প্রয়োজন। তাই প্লিজ তোমরা এই গ্রিমোর তাকে ফিরিয়ে দাও। এইসব শুনে কাবে বলে আমরা তোমাদের মতো ডেভিল সার্ভেন্টের কথা কখনোই শুনবো না। তখনই আমরা দেখতে পারি সেখানে সিওনা হঠাৎ করে ব্যথায় ছটফট করতে শুরু করে দেয়, আর এরই সাথে সে সেখানেই মরে যায়, আর এরই সাথে অ্যানোবিও সেখানে মরে যায়। তখনই সেখানে কাবেও কিছু ফিল করতে পারে, আর এরই সাথে সে বলে তোমরা পানিতে কি মিশিয়েছ, আর তোমরা আমাদেরকে ধোঁকা কেন দিয়েছ। তখন দাজু বলে তুমি কি এখনো কিছুই বুঝতে পারছো না, আমরা ডেভিলকে মারতে চাই না, আমরা তো ডেভিল বিলিভার্স, আমরা ডেভিলের পূজা করি। তখন কাবে বলে তোমরাই তো আমাদেরকে এখানে ডেভিলকে মারার জন্য ডেকেছিলে, আর যদি এইসব কিছুই হয়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে তোমাদের সাথে কেন মিলিয়েছিলে। তখন দাজু বলে তোমরা ম্যাজিক পার্লামেন্টের মেম্বার, আর তোমাদের কাছে সেই সব ইনফরমেশন আছে যেই ইনফরমেশন আমাদের মতো কমনার্সরা কখনোই হাসিল করতে পারবে না, আর আমরা এরকম কিছু পার্সনদেরকে খুঁজছিলাম যারা ম্যাজিক ভালোভাবে ইউজ করতে পারে। এটা শুনে কাবে বলে এর মানে কি। তখন দাজু বলে তোমাদের মতো পার্সনরা এইসব কিছু কখনোই বুঝতে পারবে না, কারণ এরকম কিছু পার্সন আছে যারা তাদের ম্যাজিক ভালোভাবে ইউজ করতে পারে না। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আর সেখানে দাজু বলে গরমের মধ্যে একদিন আমার ফ্রেন্ডরা আমার কাছে একটা সাহায্য চেয়েছিল, যাতে করে আমি আমার ক্যাটালগ ম্যাজিক ইউজ করে তাদের আইস আর ওয়াটার অ্যাবিলিটিকে মার্জ করে সেই প্লেসটাকে ঠান্ডা করে দেই। সেই সময় তারা এইসব কিছুর জন্য অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর তাদেরকে এত বেশি খুশি দেখে আমারও অনেক ভালো লেগেছিল। কিন্তু বিকেলে যখন আমি তাদের কথা শুনি তখন আমি জানতে পারি তারা আমার সাথে এই জন্য ফ্রেন্ডশিপ করেছিল যাতে করে তারা কিছু অ্যাডাল্টকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে পারে, আর সেই সময় আমি আমার ম্যাজিক ভালোভাবে ইউজ করতে পারতাম না বলে তারা আমার উপর অনেক বেশি হাসছিল। ছোটকাল থেকেই আমরা এই জিনিসটা শুনে এসেছি যে যাদের কাছে স্ট্রং ম্যাজিক নেই তারা এই কিংডমের কোনো কাজেই আসে না। এইসব শুনে কাবে বলে তোমরা কি ভেবেছো তোমরা এইসব কিছু করে তোমাদের কোনো ফায়দা করতে পারবে। তখন দাজু বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, আজ পর্যন্ত আমরা এই ওয়ার্ল্ডের মধ্যে এক্সিস্টই করতাম না, কিন্তু আস্থার আসার পর সব কিছুই বদলে গেছে। তার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই, কিন্তু সে এই গ্রিমোরের ডেভিল পাওয়ার ইউজ করে তাদেরকে টক্কর দিয়েছে যারা ম্যাজিক অনেক ভালোভাবে ইউজ করতে পারে। তাই আমরাও তার মতোই ডেভিলের পাওয়ার হাসিল করব। এইসব শুনে কাবে বলে আমি তোমাদেরকে এইসব কিছু কখনোই করতে দেব না। তখনই তাদের মধ্যে একজন কাবের পেটে চাকু ঢুকিয়ে দেয়, আর এরই সাথে তারা ন্যারোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই কাবে কমিউনিকেশন ডিভাইসের সাহায্যে ম্যাজিক নাইটদেরকে ডেভিল বিলিভার্স সম্পর্কে সব কিছুই বলে দেয়, আর এরই সাথে সে শেষবারের মতো ক্ষমা চেয়ে এই কিংডমের সবাইকে বাঁচানোর রিকোয়েস্ট করে, আর এরই সাথে সে সেখানেই মরে যায়। তখনই উইজার্ড কিং বলে আমার মনে হয় না তোমার যেই সাথীরা ডেভিলদেরকে এত বেশি হেট করে
তারা এমন কাউকে সাহায্য করবে যারা ডেভিলদের উপর বিলিভ করে। তখন দামনাটিও বলে, আমার মনে হয় তাদেরকে কেউ ইউজ করেছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি এতটুকু জানি যে কিছু মানুষ ডেভিলকে মারতে চায়, কিন্তু সেই পাগল কারা যারা ডেভিলদের পূজা করে? তখনই ম্যাক্স বলে, কাবে আমাদের সাথে সেই ভিলেজ থেকে কন্ট্যাক্ট করেছে যেই ভিলেজের মধ্যে তোমরা ইনভেস্টিগেট করতে গিয়েছিলে। তখন উইজার্ড কিং ব্ল্যাক বুলসদেরকে ডেভিল বিলিভার্সদেরকে ধরতে বলে আর ন্যারোকেও বাঁচাতে বলে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ব্ল্যাক বুলস ডেভিল বিলিভারদের হাইড আউটে পৌঁছে গেছে। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি কাবের লাশ দেখে বলে, আমার মনে হয় সে তার লাস্ট বাঁচাকুচা ম্যাজিক দামনাটিওর সাথে কন্ট্যাক্ট করার জন্য ইউজ করেছে। এখানের সিচুয়েশন দেখে এটা মনে হচ্ছে যে তারা তাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করেনি, তারা তাদেরকে ধোকা দিয়েছে। তখনই গটান বলে, এখানের আইটেমগুলো দেখে এটা বোঝা যাচ্ছে যে তারা আস্থার উপর যেই স্লিপিং পোশন ইউজ করেছিল আর সেই ফাইটের মধ্যে যেই ড্রাগসগুলো ইউজ করেছে সেই সব কিছুই তারা এখানেই তৈরি করেছে। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, এখানে যেই পার্সন থাকতো সেই পার্সন সম্পর্কে আমি আরও কিছু জানতে চাই, কিন্তু আমার মনে হয় এখানের ভিলেজার্স আমাদেরকে তাদের সম্পর্কে কিছুই বলবে না। এটা শুনে গর্ডন বলে, কিন্তু আমার মনে হয় আমি এতে আপনাকে সাহায্য করতে পারবো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি গর্ডন তাদেরকে সেই বুড়ি মহিলার বাড়িতে নিয়ে এসেছে যে নিজেকে এঞ্জেল বলছিল। তখন গর্ডন তাদের সবাইকে ম্যাগির সাথে ইন্ট্রোডিউস করায়। তখন ম্যাগি বলে, এক মিনিট দাঁড়াও, সেই ছেলেটা কোথায় যে আমাকে এঞ্জেল বলেছিল? তখন গর্ডন বলে, ঘোষ এই সময় হসপিটালে তার বোনের ওপর নজর রাখছে। এটা শুনে ম্যাগি বলে, তাহলে অবশেষে সে তার বোনকে খুঁজে পেয়েছে। তখনই ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি এই জিনিসটা দেখতে পারছি যে আপনাদের আবার একে অপরের সাথে দেখা হয়ে আপনারা অনেক বেশি খুশি, কিন্তু এই সময় আমাদের হাতে বেশি সময় নেই। আমি আপনার কাছে সেই পার্সনের সম্পর্কে জানতে চাই যেই পার্সন এই ভিলেজের বাহিরের ফরেস্টের ভেতর থাকতো। এটা শুনে ম্যাগি বলে, তাহলে কি তুমি সেই ডক্টর সম্পর্কে জানতে চাও? আমি তোমাকে তার সম্পর্কে সব কিছুই বলবো, কিন্তু এর জন্য তোমার আমার সাথে একটা প্রমিস করতে হবে যে নেক্সট টাইম তোমাকে সেই হ্যান্ডসাম ছেলেকেও সাথে নিয়ে আসতে হবে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামিও এর জন্য এগ্রি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি ম্যাগি তাদেরকে বলছে সে ভালোভাবে নিজের ম্যাজিক ইউজ করতে পারতো না। এটা শুনে নোবেল অনেক বেশি শক হয়ে যায়। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমরা এর জন্য তাকে ব্লেম করতে পারবো না, তারা সবাই একটু আদ্রু ম্যাজিক তো ইউজ করতেই পারতো, কিন্তু আমাদের সাথে এরকম একটা পার্সন আছে যে একটুও ম্যাজিক ইউজ করতে পারে না, তার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ারই নেই। তখন ম্যাগি বলে, কিন্তু সেই ডক্টর অনেক ভালো পোষণ ক্রিয়েট করতে পারতো, এর জন্য এই ভিলেজের সবাই তার কাছ থেকেই পোষণ নিত। আমার মনে হয় সে তার ম্যাজিক ভালোভাবে ইউজ করতে না পারার কারণেই সে এত ভালো মেডিসিন ক্রিয়েট করতে পারতো। দাঁড়াও, তোমরা কি সেই ডক্টরের বেস্ট ফ্রেন্ড দাজুর সম্পর্কে জানো? দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাকের মধ্যে সে তার হাজবেন্ড আর শাশুড়িকে হারিয়েছে, সেও ভালোভাবে তার ম্যাজিক ইউজ করতে পারতো না, কিন্তু সে এরপরেও কখনোই হার মানেনি। সে অনেক ভালো একটা মেয়ে। যখন তার হাজবেন্ড আর শাশুড়ি জীবিত ছিল তখন সে অনেক বেশি খুশি ছিল। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি দাজুর বাড়ির অ্যাড্রেস জানতে চায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা দাজুর বাড়িতে পৌঁছে গেছে। আর সেখানে যাওয়ার পর তারা একটা ছবি পায়, আর সেই ছবি দেখে ক্যাপ্টেন ইয়ামি আর ফিন্ডালের মনে পড়ে যে তার সাথে তাদের আগেও দেখা হয়েছিল। তখনই নোবেল বলে, দাঁড়াও এক মিনিট, ম্যাগি তো এটা বলেছিল যে যখন তারা জীবিত ছিল তখন দাজু অনেক বেশি খুশি ছিল, কিন্তু এই ছবি দেখে তো মনে হচ্ছে যে সে একটুও খুশি ছিল না। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, যদি তার ফ্যামিলিকে ডেভিলই মেরে থাকে তাহলে সে ডেভিলের পূজা কেন করছে? তখনই ক্যাপ্টেন ইয়ামি এখানের সব সিচুয়েশন উইজার্ড কিংকে জানিয়ে দেয়। তখন উইজার্ড কিং তাদেরকে এই ইনভেস্টিগেট কন্টিনিউ রাখতে বলে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি জানি আপনি এটা চাচ্ছেন যে আমরা এই ইনভেস্টিগেশন কন্টিনিউ রাখি, কিন্তু কোনো হিন্ট ছাড়া এভাবেই অন্ধের মতো এদিক ওদিক ঘোরাঘুরি করাটা কোনো কাজেই আসবে না। এটা শুনে উইজার্ড কিং বলে, হ্যাঁ আমি জানি, আর আমার মনে হয় আমি এটাও জানি যে তারা এখন কোথায় আছে। তারা প্রথমে কাবের সাথে ফ্রেন্ডশিপ করেছে, যার কাছে এই কিংডমের অনেক ইনফরমেশন আছে, আর তারা নিশ্চয়ই তার কাছ থেকে এই জিনিসটা জানতে পেরেছে যে স্পিরিট কিংডমে ম্যাগি কিউলা নামের এক ডেভিল আছে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, ও তাহলে এরই জন্য তারা ন্যারোকে তাদের সাথে নিয়ে গেছে, যাতে করে তারা ন্যারোকে সেই ডেভিলকে অ্যাজ এ গিফট দিতে পারে। আর আমার মনে হয় তারা আস্থার গ্রিমোরও এই জন্য উঠিয়েছিল যাতে করে তারা তাকে আস্থাকেও তাদের গিফট হিসেবে দিতে পারে। তখন উইজার্ড কিং বলে, তাহলে নিশ্চয়ই তারা এই সময় স্পিরিট কিংডমের দিকে যাচ্ছে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, কিন্তু তারা সেখানে কেন যাচ্ছে?
তখন উইজার্ড কিং বলে, এটা তো আমরা তাদের সাথে মেলার পরই জানতে পারবো। আর আমরা একটা জিনিস জানি, যদি তারা স্পেড কিংডমে পৌঁছতে চায় তাহলে তাদেরকে 4 সেকেন্ড রেলাম পার করতে হবে। তাই আমি এখন তোমাদের উপর বিশ্বাস করছি। তখনই ক্যাপ্টেন ইয়ামি তার টিম মেম্বারদেরকে মিশনের জন্য তৈরি হতে বলে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ফিন্ডাল ঘোষকে সেই মিশন সম্পর্কে বলছে, কিন্তু ঘোষ এর জন্য মানা করে দেয়। তখনই সেখানে সিস্টার থেরেসা চলে আসে আর বলে, যদি তুমি এভাবেই সবকিছু করতে থাকো তাহলে ম্যারি তোমার উপর একটুও প্রাউড ফিল করবে না। এইসব শুনে ঘোষ বলে, কিন্তু তুমি এখন এখানে কি করছো? তখন সিস্টার থেরেসা বলে, আমি এখানে তাকে তোমার কাছ থেকে বাঁচানোর জন্য এসেছি। এটা শুনে ঘোষ বলে, আমি ম্যারিকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দেব না, কারণ এই সময় ম্যারির খেয়াল রাখার থেকে বড় মিশন আর কিছুই না। তখন সিস্টার থেরেসা বলে, তুমি কি এই জিনিসটা কখনো ভেবে দেখেছো যে ম্যারি কোন জিনিসটাতে সব থেকে বেশি খুশি হয়? এটা শুনে তার ম্যারির সেই কথা মনে পড়ে যেখানে ম্যারি বলেছিল তাকে একটা ট্রু ম্যাজিক নাইট হতে, যার উপর সে প্রাউড ফিল করতে পারবে। এইসব কথা মনে পড়ার পর ঘোষ সেই মিশনে যাওয়ার জন্য এগ্রি হয়ে যায়। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি স্পেশাল পোর্টালের সাহায্যে তাকে ভেতরে টেনে নিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পারি তারা তাদের বেস নিয়ে সেই ডেভিল বিলিভার্সদেরকে খোঁজার জন্য চলে যায়। আর বাকি ম্যাজিক নাইটসও অন্যান্য ভিলেজের মধ্যে তাদেরকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু অনেকদিন খোঁজাখুঁজি করার পরও তারা কিছুই জানতে পারে না। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি উইজার্ড কিং এর সাথে কন্ট্যাক্ট করে বলে, আমরা অনেক দিন যাবৎ এখানে ঘোরাঘুরি করছি, কিন্তু আমরা তাদের সম্পর্কে কোনো ইনফরমেশনই খুঁজে পাচ্ছি না। আর এরই সাথে আমরা তাদের ম্যাজিকের কোনো ট্রেসও খুঁজে পাচ্ছি না। এইসব শুনে উইজার্ড কিং বলে, আমার মনে হয় তারা এরকম কোনো আইটেম ইউজ করছে যার সাহায্যে আমরা তাদের ম্যাজিক ট্রেস করতে না পারি। আর আমার মতে তারা এতদিনে 4 সেকেন্ড রেলাম ক্রস করে ফেলেছে, আর এই সময় তারা স্পেড কিংডমে ঢোকার চেষ্টা করছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, এটা তো আমিও জানি, কারণ আমরা এখানে এরকম কিছু জিনিস দেখতে পেরেছি যেটা এই জিনিসটার প্রুফ যে তারা এখান দিয়েই গেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি মেঘমা বলছে, এই ভিলেজ থেকেও অনেকগুলো মানুষ গায়েব হয়ে গেছে, যেমনটা আগের ভিলেজগুলো থেকেও হয়েছিল। তখন নোবেল বলে, হ্যাঁ এটা তো আমরা দেখতেই পারছি, কারণ আমরা যে দিক দিয়ে আসছি সেই দিক দিয়ে ঠিক একই রকম ঘটনা ঘটছে। এটা শুনে আস্থা জিজ্ঞেস করে, তাহলে কি এই সব কিছুই ডেভিল বিলিভার্সদের কাজ? তখনই মেঘমা সেখানের কিছু মানুষের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু তারা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এই সব দেখে মেঘমা বলে, আমি বুঝতে পারছি না তারা আমাদেরকে এভাবে কেন ইগনোর করছে। তখন নোবেল বলে, এই সব কিছুই দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাকের জন্যই হচ্ছে, কারণ তারা এটা মনে করে যে 4 সেকেন্ড রেলামের মানুষদেরকে ম্যাজিক নাইটের মেম্বাররা সেই সময় বাঁচানোর জন্য আসেনি, আর এরই সাথে কিছু ম্যাজিক নাইট তো তাদের উপরই অ্যাটাক করেছিল। তখনই তারা শুনতে পায় একটা ছেলে কোথাও যাওয়ার কথা বলছে। এটা শুনে তার মা বলে, তোমার কি মনে হয় তারা ডেভিল পাওয়ারের সাহায্যে তোমার পা ঠিক করে দেবে? আমি বুঝতে পারছি না তোমাকে তারা এইসব কিছু কি করে বিশ্বাস করিয়েছে। তখনই সেই ছেলে বলে, না তারা কোনো মিথ্যা কথা বলেনি, কারণ ম্যাজিক নাইটের মধ্যে এরকম একটা ছেলে আছে যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই, কিন্তু এরপরেও সে ডেভিলের সাহায্যেই পাওয়ার পেয়েছে। এইসব শুনে তার মা বলে, কিন্তু এই সময় তো তার উপর কেস চলছে। তখনই সেই ছেলে তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এতে আমার কোনো কিছুই যায় আসে না, কারণ যখন আমার কাছে ডেভিল পাওয়ার চলে আসবে তখন আমার কাউকে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে। তখনই তার বাবা তাকে বাধা দেওয়ার ট্রাই করে। এটা দেখে সেই ছেলে বলে, আমাকে সেখানে যেতেই হবে, কারণ তারা এই সময় টাউনের বাইরে আমাদের জন্যই অপেক্ষা করছে। এইসব শুনে আস্থা, নোবেল আর মেঘমা সেই প্লেসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এরই সাথে তারা সেখানের সব কিছুই ক্যাপ্টেন ইয়ামিকে জানিয়ে দেয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা কিছুই খুঁজে পায় না। তখনই মেঘমা বলে, আস্থা তুমি কি এখনো সেই ছেলের কথাগুলোই ভাবছো? তখন আস্থা বলে, আমি জানি সেই ছেলে তার পা ঠিক করার জন্য অনেক বেশি স্ট্রাগল করছে, আর সে এর জন্য যে কোনো কিছুই করতে পারে। তখন মেঘমা বলে, এর কারণ সেই ডেভিল বিলিভার্স এইসব মানুষদেরকেই টার্গেট করছে। তখন নোবেল বলে, এর কারণ এখন তো তারাই তাদের লাস্ট হোপ, আর এরই জন্য তারা সবাই ডেভিলের পাওয়ারের উপরই ভরসা করছে। তাই আমাদেরকে যে করেই হোক এই জিনিসটা যত দ্রুত সম্ভব ব্লক করতেই হবে। তখনই তারা সেখান থেকে একটা মাউন্টেনের দিকে রওনা হয়ে যায়, আর সেখান থেকে ক্যাপ্টেন ইয়ামি তাদেরকে বলে সেই মাউন্টেনের কাছে একটা স্ট্রং ম্যাজিক রিজিয়ন আছে, আর সেখানে সবসময় অনেক বেশি ডেঞ্জার থাকে। তাই আমার পুরো বিশ্বাস আছে যে তারা সেই ম্যাজিক রিজিয়নের শান্ত হওয়ার অপেক্ষা করছে। আমি খুব দ্রুতই তোমাদের কাছে ব্যাকআপ পাঠাচ্ছি, তাই তোমরা সেখানের আশেপাশে খুঁজতে শুরু করো। তখনই সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়,
এরই জন্য নোবেল তাদের আশেপাশে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে। তখনই তারা সেখানে ডেভিল বিলিভার্সদেরকে দেখতে পায়। তাদেরকে দেখে আস্থা বলে, আমি বুঝতে পারছি না তাদের সংখ্যা এত বেশি কি করে বেড়ে গেছে, তারা তো সত্যি পাগল হয়ে গেছে। আর এখানে আস্থার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনারা প্লিজ আমাকে এটা জানাবেন যে আমি ভিডিওর শুরুতে আগের এপিসোডের যেই সিনটা এক্সপ্লেন করি সেটা কি এখন একটা ঠিক আছে নাকি আরও একটু ছোট করতে হবে, তাই প্লিজ আপনারা একটু মনে করে জানাবেন, নয়তো আমি এভাবেই কন্টিনিউ চালিয়ে যাব। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।